প্রত্যেকটা মানুষকে আল্লাহ অসাধারণ করে বানাইছেন, বাট পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ লাইফে অসাধারণ কিছু হয় না এবং অসাধারণ কিছু করে না। তার প্রথম কারণ হচ্ছে তারা বিশ্বাসই করে নাই তাকে অসাধারণ করে বানানো হয়েছিল। প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে বানানো হয়েছে, প্রত্যেকটা মানুষ, বাট সবাই একভাবে অসাধারণ, এক একজন এক একভাবে অসাধারণ, বাট তাদের মেজরিটি অসাধারণ কিছু হচ্ছে না, করছে না। তার প্রথম কারণ তারা বিশ্বাসই করতে পারে নাই তারা অসাধারণ। তো আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি হবে তোমরা অসাধারণ এবং তোমরা অসাধারণ কিছু একটা এই পৃথিবীকে দিবা সবাইকে। তো বিশ্বাস জিনিসটা কেন জরুরি, বিশ্বাস ছাড়া কেন হবে না, মানে এটা ছাড়া কেন তোমার পক্ষে সামনে আগানো মুশকিল, সেটা আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমি বিশ্বাস জিনিসটা কেন জরুরি এটা বোঝানোর জন্য শুরুতে আমার খুব প্রিয় একটা এক্সাম্পল, এবং এটা খুবই ক্লাসিক্যাল একটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা তোমাদের কাছে দিতে চাই। সেটা হচ্ছে যে বিশ্বের যারা দৌড়বিদ তারা তো মানে পৃথিবীতে তো দৌড় আর আজকে থেকে হয় না, মানে অনেক দিন থেকে হয়, শত শত বছর ধরে দৌড়বিদদের একটা টার্গেট ছিল। টার্গেটটা হচ্ছে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো, 4 মিনিটে 1 মাইল দৌড়াবে। সো এই জিনিসটা শত শত বছর মানে হাজার হাজার দৌড়বিদ ট্রাই করছে, কেউ পারে নাই, কেউ পারে না। সো একের পর এক মানুষ যখন ট্রাই করতেছে আর পারতেছে না, তখন একটা পর্যায়ে তোমার লোকজন মনে করতে শুরু করলো যে মেবি এটা সম্ভব না। এবং তখন ইভেন তোমার যারা সায়েন্টিস্ট আছে তারা ইভেন থিওরি দিল যে মানুষের যে বডির যে স্ট্রাকচার এটা দিয়ে 4 মিনিটে দৌড়ানো সম্ভব না। সো যখন সায়েন্টিস্টরা থিওরি দিছে তখন কি হয়েছে যে আগে তাও মানুষ যা চেষ্টা করতো, এখন বাকিরা চেষ্টায় ছেড়ে দিল, দূর ভাই এটা হবে না, এটা নিয়ে ট্রাই করে লাভ নাই। ওয়েল, তো কিছু মানুষ তো থাকে ঘাটতেরা, তাই না, যারা এত থিওরি বুঝে না, সে নিজের মতো চলে। তো রজার ব্যানিস্টার এরকম একজন দৌড়বিদ, সে ভাবলো যে আরে ধুর কিসের থিওরি, কিসের কি, চেষ্টা করলে কেন পারবো না। তো এই জন্য সে মানে বিশ্বাস করতে শুরু করলো যে এটা অবশ্যই সম্ভব, এটা আমি পারবো। তারে নিয়ে সবাই টিটকারি করে, ফাজলামি করে না, এবং সেটাতে সে আরো ইন্সপায়ার্ড যে না পারবো, যে আমি দেখাই দেবো। অ্যান্ড হি ট্রাইড অ্যান্ড ট্রাইড অ্যান্ড ট্রাইড। মজার বিষয় কি, সেই রজার ব্যানিস্টার ইতিহাসের প্রথম মানুষ যে 4 মিনিটে 1 মাইল দৌড়াইছে। হ্যাঁ, তো এইখানে ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আমরা একটু পরে আসি, বাট এরপরে একটু মজা আছে, সেই মজাটা বলি। শত শত বছরে যেটা কেউ পারে নাই একজন পারছে, তাহলে তুমি ভাবতে পারো সে সম্ভবত একটা সুপারম্যান টাইপের কিছু। তাহলে ওরকম আরেকজন সুপারম্যানকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে শত শত বছর না হলে অন্তত 100 বছর ওয়েট করা দরকার। তো রজার ব্যানিস্টার যখন এই 4 মিনিট 1 মাইলের রেকর্ডটা ভাঙলো, তারপরে নেক্সট এই রেকর্ডটা, তার রেকর্ডটা ভেঙে ফেলছে যতদিন পরে, সেটা খুব সারপ্রাইজিং। মানে 100 বছর তো লাগেই নাই, 50 বছর লাগে নাই, আমি ধারণা করো কতদিন লাগতে পারে। 1 বছরও লাগে নাই, 1 মাসও লাগে নাই, 15 দিনের মাথায়, আমার যতদূর মনে আছে এরকমই একটা নাম্বার হবে, 15 দিনের মাথায় রেকর্ড ভেঙে গেছে। কেন বিলিভ ইট, যে রেকর্ড শত বছরে ভাঙে না, সেটা একজন ভাঙার 15 দিনের মাথায় আরেকজন ভেঙে ফেলছে। এবং আরো কি মজা, ধরা যাক হইতে পারে যে পরপর 2টা সুপারম্যান জন্ম নিয়ে নিছে, হ্যাঁ, বাট সেটাও যে ঠিক না তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে পরবর্তী 20 বছরে কয়েক হাজার দৌড়বিদ রেকর্ড ভাঙছে, কয়েক হাজার। তো তাহলে আমরা এখন এই পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, পুরো জিনিসটার এক্সপ্লেনেশন কি হতে পারে। একটা হতে পারে যে রজার ব্যানিস্টারের আগে যত দৌড়বিদ ছিল এরা ছিল সব মাজা ভাঙা, কোমর ভাঙা, আর ব্যানিস্টারের পরে যত দৌড়বিদ এরা সব সুপারম্যান, স্পাইডারম্যান, না সব মানে সুপার হিরো। ইজ ইট এ মানে কি বল প্রপার এক্সপ্লেনেশন, ডু ইউ থিঙ্ক? না। তাহলে এক্সপ্লেনেশনটা অ্যাকচুয়ালি কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে বিলিফ। কারণ যতক্ষণ কোনো একটা জিনিস কেউ করে নাই, তখন মেজরিটি মানুষ এটা বিলিভ করতে পারে না যেটা সম্ভব। আর যখন মানুষ বিলিভ করে না, তখন সেই ঘটনা ঘটে না। এটা আমি আরো এক্সপ্লেইন করব, বাট এইটুকু আগে শুনে রাখো, যখন মানুষ বিলিভ করে না তখন সেই ঘটনা ঘটে না। বাট দেখো, ব্যানিস্টার করে ফেলার পর হঠাৎ করে এইরকম একের পর এক এই রেকর্ড ভাঙতে থাকলো, এটা কিভাবে হলো? মানে একজন যখন করে ফেলছে, দ্য আদার পিপল স্টার্টেড বিলিভিং ইট, যে ভাই ও তো করছে, এটা সম্ভব, এটা পসিবল। সে যখন পসিবল মনে করছে, তখন সে যখন এফোর্টটা দিছে, তখন সেটা হতে শুরু করছে। এটার ভিতরকার বায়োলজিক্যাল বিষয়টা আমি একটু বলবো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন মানুষ বিলিভ করতে শুরু করলো ইটস ডুয়েবল, তখন 2 জন 3 জন 4 জন করার পর বাকিরা আরো স্ট্রংলি বিলিভ করতে শুরু করলো যে আরে ভাই সে করছে, ও করছে, সে করছে, ওয়াই নট মি।
এবং দেখছো একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। এবং সারা পৃথিবীর রেকর্ডগুলোর দিকে যদি তাকাও, পৃথিবী দেখো কোনো রেকর্ড টিকে থাকে না, রাইট? তার মানে কি জিনিসটা এরকম যে প্রতিনিয়ত মানুষটা আরো সুপারম্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুপারম্যান হচ্ছে এই অর্থে আরো মানুষ বেশি জিনিস, বড় জিনিস বিলিভ করতে শিখতেছে। বিকজ একজন ধরো উসাইন বোল্ট কত এখন 100 মিটার দৌড় কত 9 মিনিট, সরি 9 সেকেন্ড সামথিং, মানে একটা সময়ের আগ পর্যন্ত 10 সেকেন্ডের আগে কেউ 100 মিটার দৌড়ায় নাই, তখন মানুষ মনে করছে 10 সেকেন্ডের কমে হয়তো হয় না। বাট দেখো আরেকজন যখন বিলিভ করছে যে না এটা ভেঙে ফেলতে পারি আমি, সেটাকে দেখে আরেকজন বিলিভ করতেছে হয়তো আর ও ভাঙছে আমিও এটা ভাঙতে পারবো, তাই না? দেখো কোনো রেকর্ড টিকে না, কিন্তু কোনো রেকর্ড টিকে না, বিকজ মানুষ তখন বিলিফের তার নতুন লেভেল তৈরি হয়, তার নতুন লেভেল তাকে নতুন লেভেলে নিয়ে যায়, মানে নতুন বিলিফ নতুন লেভেলে নিয়ে যায়। হ্যাঁ, এবং আমি এই প্রাসঙ্গিকভাবে আরো কয়েকটা এক্সাম্পল দিই। ধরো বাংলাদেশের এক্সাম্পলে আসি। বাংলাদেশের স্বাধীনতার পরে প্রায় 40 কত বছর বা 40 প্লাস ইয়ার্সে কেউ একজন এভারেস্টে উঠে নাই, মাউন্ট এভারেস্ট। তা আমাদের মুসা ইব্রাহিম উনি প্রথম উঠলো, ঠাস ঠাস করে 2 বছরের মধ্যে দেখো 4 জন উঠে গেছে। তো ভাই 40 বছরে উঠলো না কেউ, একজন ওঠার সাথে সাথে 4 জন উঠে গেল। এবং দেখবা এরপর করে মানে নেক্সট ইয়ার্স গুলাতে আরো মানুষ উঠবে, আরো মানুষ উঠবে। তারপর আমি আরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো হচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট এখানে শেষ করে ডিরেক্টলি এখান থেকে এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, বার্কলে, মানে এরকম ক্যালটেক, পৃথিবীর সবচেয়ে টপ মোস্ট ভার্সিটি গুলাতে এই কয়েক বছরের আগ পর্যন্ত কেউ চান্স পেত না বাংলাদেশের স্টুডেন্টরা। তখন সবাই বিলিভ করতো যে ভাই আমি বাংলাদেশের এই নর্মাল একটা কলেজে পড়ছি, এমআইটি আমাকে নিবে নাকি? হ্যাঁ, তো তখন আমাদের সর্বোচ্চ টার্গেট কি থাকতো স্টুডেন্টদের? বুয়েটে বা মেডিকেলে চান্স পাওয়া, বা তার মধ্যে সর্বোচ্চ কি সেখানে ফার্স্ট হওয়া। বাট আমাদের ম্যাথ অলিম্পিয়াডে যখন শুরু হলো, ম্যাথ অলিম্পিয়াডের থ্রুতে আমাদের ম্যাথ অলিম্পিয়াডের কোচ যিনি মাহবুব মজুমদার, উনি এমআইটি, স্ট্যানফোর্ড, হার্ভার্ড এই 3 জায়গায় পড়ালেখা করছেন। তো উনি যখন স্টুডেন্টদের সাথে মিশলেন, স্টুডেন্টরা দেখলো আরে ভাই মাহবুব ভাই উনি পারে, মাহবুব স্যার উনি এই সব জায়গায় পড়ছে, হোয়াই নট আস। এবং উনিও ইন্সপায়ার করলো, আরে তোমরা তো এখানে ট্রাই করলে পারবা। তখন হচ্ছে নায়েল, নাজিয়া, মুন, ওরা যখন গেল, এরপর থেকে দেখো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো বছর মিস নাই যে আমাদের স্টুডেন্টরা এমআইটিতে, হার্ভার্ডে, স্ট্যানফোর্ডে না যাচ্ছে। দেখো তার আগ পর্যন্ত, এটা এই ঘটনা শুরু হয়েছে কত 4-5 বছর, তার আগ পর্যন্ত একটা স্টুডেন্ট যায় না, মানে রেকর্ড নাই নর্মাল বাংলাদেশে একটা কলেজে পড়ে ডিরেক্টলি এমআইটি, হার্ভার্ডে এবং নিয়ে স্কলারশিপ নিয়ে। আর ওরা 2-4 জন যাওয়ার পর থেকে কি হয়েছে, কোনো বছর এখন মিস নাই। কিভাবে হচ্ছে এটা? নট নেসেসারিলি যে স্টুডেন্ট আরো সুপারম্যান হয়েছে। হ্যাঁ, সুপারম্যান এই অর্থে হয়েছে বিকজ তারা এখন বিলিভ করতে শিখছে যে সে পারছে, ও পারছে, আমিও পারবো। আরো একটা এক্সাম্পল দিই, ধরো যে ল্যাটিন আমেরিকাতে, ধরো আর্জেন্টিনা, ব্রাজিলে ক্রমাগত সব ফুটবল তারকারা জন্ম নেয়, তাই না? এক ম্যারাডোনা চলে গেছে, শেষ হয়ে যায় না, কিন্তু তার মানে আসছে মেসি আসছে, এইদিকে পেলে চলে গেছে, তো এইদিকে কি আছে, হ্যাঁ না নেইমার আসছে, বা মাঝখানে কি রোনালদো ছিল, এবং এটা শেষ হবে না। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা শেষ হবে না, এরা চলে গেলে আরো আরো আসতে থাকবে। আচ্ছা ভাই, ওদের ওইখানে সব এরকম ব্রিলিয়ান্টরা ফুটবলার, বাংলাদেশে কেন হয় না? বাংলাদেশে কেন হয় না? অনেকগুলো, মানে এগুলো একটা কারণ, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ থাকে না, বাট মেজর একটা কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা কোনোদিন বিলিভ করতে পারে না আই ক্যান বি লাইক ম্যারাডোনা, আই ক্যান বি লাইক মেসি অর রোনাল্ডো অর নেইমার। কারণ ওইখানে যে ছেলেটা জন্ম নিয়েছে, প্রথম কথা হচ্ছে প্যাশন, ওইখানে কথায় বার্তায় চাল সবকিছুর মধ্যে ফুটবল, যে কারণে প্রথমত হচ্ছে ওইখানে হচ্ছে প্রচন্ড প্যাশনেট তারা ফুটবলার হওয়ার জন্য। বাংলাদেশেও কিন্তু ওরকম বেশি সংখ্যায় না হলেও কিছু সংখ্যায় আছে যারা ফুটবল নিয়ে প্যাশনেট, বাট মেজর ডিফারেন্সটা তৈরি হচ্ছে কোথায়? ওইখানে ওরা বিলিভ করতেছে আরে এই মাঠে নেইমার খেলছে, এই মাঠে মেসি খেলছে, আমি কেন পারবো না, তাই না? এটা একটা খুব ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশ থেকে এখন পর্যন্ত নোবেল পুরস্কার মানে পেয়েছে কয়জন? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? সেটা পর্যন্ত কেউ পায় নাই, আরো 1-2 জন পাক, দেখবে এরপর থেকে পাওয়া শুরু হয়ে যাবে। এবং এখনই হয়তো ধরো অনেকে বিলিভ করতে শুরু করছে, আচ্ছা ডক্টর মোহাম্মদ বাংলাদেশি লোক হয়ে পাইছে, হোয়াই নট মি, তাই না? সো এই বিলিফটা খুব ইম্পর্টেন্ট। বিলিফ যদি না থাকে মানুষ অ্যাচিভ করে না। আর এখন আমি আসি ঠিক এই কথাটারই উল্টা ভাবে বলবো। বিলিফ যদি, মানে ধরো তোমার মধ্যে কিছু কিছু বিলিফ আছে, মেবি হ্যাঁ ভাই পারবো, আমি কেন পারবো না, বুয়েটে তো মানুষই চান্স পায়, তাই না? গরু ছাগল তো আর চান্স পায় না। হ্যাঁ, কিছু কিছু বিলিফ ধরো আছে, বাট সেটাকে আরেকজন পোক করে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ, আরো নেগেটিভ বানানোর চেষ্টা করতে, আর বাট তোরা দেওয়া হবে না। হ্যাঁ, সো তোমার বিলিফ যদি আরেকজন নষ্ট করে দিতে পারে, তাহলে তুমি, এবং তুমি যদি তার কথায় মোটিভেটেড হও, নেগেটিভলি মোটিভেটেড হও, তাহলে তোমার সর্বনাশ ঘটে যাবে। তোমার অ্যাবিলিটি যাই হোক,
তোমার সর্বনাশ ঘটে যাবে। কেন? তাহলে আরো এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে বললে কি মনে রাখা সোজা। ধরো যে আমরা তেলাপোকা ভয় পাই অনেকে, তাই না? বা আমরা কেউ ইঁদুর ভয় পাই বা মাকড়সা ভয় পাই, ধরা যায় যে কোনো একটা নাও, তেলাপোকা ভয় পাই। কেন তেলাপোকা ভয় পাও? তেলাপোকা কেন ভয় পাও? লেট মি এক্সপ্লেইন ইট। তেলাপোকা কি কোনো ক্ষতিকর প্রাণী? তোমাদের কি মনে হয়? মানে আচ্ছা, তোমরা কি কোনোদিন পেপারে দেখছো যে তেলাপোকার কামড়ে মানুষ মারা গেছে? যে মশার কামড়ে তো মানুষ মরে না, ডেঙ্গু হয় বা কি এখন চিকনগুনিয়া হয়, কোনোদিন কি দেখছো তেলাপোকার কামড়ে মানুষ মরছে? দেখো নাই, কোনোদিন দেখো নাই। তেলাপোকা একদমই নিরীহ একটা প্রাণী, কিছুই করতে পারে না তোমাকে। হ্যাঁ, মানুষ মারতে তো দূরের কথা, মানে কামড়াইতেও পারে না। হাতের উপর দিয়ে যদি হেঁটে চলে যায়, খুব সুন্দর একটা সুরসুরি অনুভব হয়, এই আর কিছু না। বাট এই জিনিস দেখে আমরা কি ভয়টা না পাই? দেখলে কেউ কেউ তো একেবারে মানে লাফ দিয়ে ওঠে। কেন ভয় পাই? ছোটবেলায় মানে বিশ্বাস জিনিসটা কত স্ট্রং দেখো। ছোটবেলা যখন তুমি আসলে বুঝতা না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ক্ষতিকর, তখন তুমি বাকি লোকজনকে দেখতা যে তারা তেলাপোকা ভয় পায়। তোমার আম্মু হয়তো ওরে বাবা তেলাপোকা, তোমার বোন বলছে ওরে বাবা, বা তোমার আব্বু বলছে না, তাদেরকে দেখে তুমি ভাবতে শুরু করছো এটা ক্ষতিকর, এটা নিশ্চয়ই ভয়ের জিনিস। তোমার মধ্যে একটা বিশ্বাস ঢুকছে, খারাপ বিশ্বাস, যেটা ভয়ের জিনিস। এখন আমি যে তোমাকে বুঝাইলাম, দেখো লজিক্যালি যে তেলাপোকার কামড়ে মানুষ মরে না, ইভেন তোমাকে তেলাপোকা এনে মাইক্রোস্কোপ দিয়ে ব্যবচ্ছেদ করে বুঝাইলাম যে কেন এটার মানে কোনো হার্ম নাই। তারপর মানে তোমাকে আমি 1 ঘন্টার সেমিনার নিলাম সোজা কথা, তেলাপোকা কেন নিরীহ এটা বোঝানোর জন্য। তারপর তোমাকে বললাম যে হ্যাঁ তুমি বুঝছো তো, হ্যাঁ ভাই বুঝছি, কনভিন্স। এরপর তোরা এক ঝাঁক তেলাপোকা ছেড়ে দেই, আবার দেখো তুমি লাভ দিলা। তুমি কিন্তু লজিক্যালি বুঝছো এটা ক্ষতিকর না, স্টিল দেন তুমি তোমার ভয় থেকে বেরো আসতে পারতেছো না। বিশ্বাস কিন্তু এত ভয়ঙ্কর জিনিস যদি তোমার মধ্যে ওরকম একটা নেগেটিভ বিশ্বাস থাকে। এবং তেলাপোকাটার সাথে আমি একটু যোগ করি, যে সব বিশ্বাস মানুষের প্রথম 6 বছরে ঢুকে তার লাইফের, সেগুলোকে কিন্তু ইরেজ করা, চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। ওর জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। অন্যান্য বিলিফ ইজিলি চেঞ্জ করা যায়, বাট প্রথম 6 বছরের বিলিফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরো একটা এক্সাম্পল দিই, তোমার বিশ্বাস দুর্বল হলে কেমন হবে। এবং এটা আমি কোথায় শুনেছিলাম ঠিক মনে নেই, বাট আমার খুব প্রিয় একটা এক্সাম্পল, এই বিশ্বাস নড়বড় হওয়ার এক্সাম্পল। ধরো যে এরকম 1 ফিট বা 2 ফিট চওড়া একটা তক্তা, তাই না? ইয়েতে মনিটরে বোঝা যাচ্ছে কিনা আই এম নট শিওর, হ্যাঁ বোঝা যাচ্ছে আই থিঙ্ক। তার 2 ফিট একটা তক্তা, চওড়া তক্তা আমি এখানে বিছায় দিলাম, বেশ লম্বা। ধরো যে এই এই বিল্ডিং এই মাথা থেকে ওই মাথা। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এতটুকু চওড়া এই তক্তার উপর দিয়ে হেঁটে চলে যাও যাতে পা জাস্ট এটার বাইরে না যায়, পারা যাবে না? খুবই সিম্পল, এতটুকু চওড়া তক্তা ডিং ডাং করে হেঁটে গিয়ে অনেকে দৌড়ায় পার হইতে পারবা, জাস্ট পা মানে তক্তার উপর দিয়েই। এই সিম্পল কাজটা এখন আমি ডিফিকাল্ট বানাই দেবো কিভাবে? এই তক্তাটাই এবার আমি ধরো যে 2টা বিল্ডিং 50 তলা উঁচু, এই বিল্ডিং এর ছাদ, সেখান থেকে এই বিল্ডিং এর ছাদ, ওই একটু আগে যে তক্তায় তুমি নিজে দৌড়াইছো ওই তক্তাটাই। এখন এখান থেকে এখানে আমি এটা দিয়ে দিলাম, সেট করে দিলাম, দিয়ে এবার বললাম এবার যাও। দেখো এখন কি অবস্থা দাঁড়ায়। কেউ যদি সাহস করে তাহলে তার জন্য আরেকটু এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করবো, নিজ দেখছো হাঙ্গর কুমির টুমির যা লাগে রেখে টেখে দিব। বাট তক্তা তো সেম, যে তক্তার উপর একটু তুমি হাঁটছো, দেখো মেজরিটি মানুষ পারবে নাকি পারবে না? পারবে না। কেন পারবে না? একটু আগে না দৌড়াইলো। দেখো ইউ হ্যাভ অল দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি টু ডু ইট। তোমার ফিজিক্যাল অ্যাবিলিটি আছে, কারণ একটু আগে তুমি এটার উপর দৌড়াইছো, তক্তাও চাপা হয় নাই, তোমার পাও চেঞ্জ হয় নাই। বাট তুমি পারবা না। কেন পারবা না? তুমি ওই 50 তলার কর্নারে যে যখন নিচে তাকাবা আর বলবা যে উরি বাবা রে যদি পড়ে যাই, তোমার বিশ্বাস নড়া খেয়ে গেছে, যদি পড়ে যাই, যদি না পারি। কেন আগে যখন দৌড়াইছে তখন কিন্তু যদি না পারি এই প্রশ্ন মাথায় আসে নাই। আর এইবার প্রশ্ন মাথায় আসছে কি? বিশ্বাস নড়া খেয়ে গেছে, যদি ভাই পড়ে যাই। দেখো তোমার পা কাঁপতে শুরু করছে, ইউ আর ট্রেমলিং। দেখো তোমার যে ফিজিক্যাল অ্যাবিলিটি অলরেডি তোমার আছে, তুমি সেটা এক্সপ্রেস করতে পারতেছো না, জাস্ট তোমার বিশ্বাস নড়বড় হয়ে গেছে যদি পড়ে যাই। এবং এই খেলাটা আরো মজা করে খেলা যায় কিরকম? ধরো যে এই পুরো তক্তাটা যে রাখছি 50 তলা উপরে, চারদিকে আমি অন্ধকার করে দিছি। ধরো অন্ধকার করে দিলে টের পাওয়া যাচ্ছে না এটা কত উঁচু, কোনো মানে বোঝাই যাচ্ছে না, বাট তক্তাটা জাস্ট দেখা যাচ্ছে, এরকম ব্যবস্থা রাখছি। তো এখন কেউ যদি মনে করে যে এটা তো মাটিতেই আছি, তো সে কি করলো, ডিং ডাং হেঁটে 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 অর্ধেক পর্যন্ত চলে গেছে অলরেডি। তারপর আমি লাইট জ্বালাই দিছি। এবার কি হবে বলো? অর্ধেক চলে গেছে অলরেডি, তখন যদি আমি লাইট জ্বালাই দেই, দেখবা যে ও আর এক পা সামনেও যেতে পারতেছে না, পিছনে যেতে পারতেছে না। আর যদি হার্ট একটু দুর্বল হয় তাহলে ধরো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অথচ অর্ধেক অলরেডি পার হয়ে গেছে। তো সমস্যা তোমার অ্যাবিলিটিতে না, সমস্যা কোথায়? তোমার বিশ্বাস। বিশ্বাস না রাখাইছে,
ঠিক আছে? এবং বিশ্বাস কত মারাত্মক জিনিস তার আরো একটা এক্সাম্পল দেই, যাতে তোমার মধ্যে মানে এই কথা নিয়ে কোনো কনফিউশন না থাকে যে ভাই যা বলছে ঠিক আছে, তো তুমি আরো নিজে 10টা এক্সাম্পল চিন্তা করবা। এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। কোন একটা সুস্থ মানুষকে অসুস্থ বানায় ফেলা যায় তার বিশ্বাস নড়ায় দিয়ে। এবং এই এক্সপেরিমেন্ট যারা জানে না তাদের উপর চাইলে, এটা একটু বাজে এক্সপেরিমেন্ট, করার দরকার নেই, বিশ্বাস করে নাও। আর করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা হলে আমি দোষী না। ধরো যে কোনো একটা লোক অফিসে ঢুকছে, দিব্যি সুস্থ মানুষ। এখন ওই অফিসের 4-5 জন লোক মিলে তারা নাটক সেট করছে যে এই লোকটাকে বলবো যে ভাই আপনি অসুস্থ, তার বিশ্বাসে ঢুকাই দিব, মানে তার বিশ্বাস, সে তো বিশ্বাস আছে তার যে আমি সুস্থ, বাট তার এই বিশ্বাস যদি আমি নাড়া খাওয়াই দিতে পারি তাহলে কি হবে? তো ধরা যাক যে যখন ঢুকবে পিয়নকে শেখানো আছে, দেখে সালাম দিয়ে বলবো স্যার আপনি অসুস্থ কেন? তো পিয়ন সালাম দিয়ে বলছে স্যার আপনাকে দেখে তো খুব অসুস্থ লাগতেছে, শরীরটা খারাপ, দরকার কি স্যার আজকে না আসতেন? তো প্রথমে লোকটা আরে না কিসের শরীর খারাপ, ভালো আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট একটু ভাইরাস হালকা একটু ঢুকছে যে অসুস্থ নাকি আমি, কাটা কি একটু গরম গরম লাগে নাকি না? তো তারপরে গিয়ে ধরো অফিসে বসছে, পাশে কলিগ বলতেছে ভাই জীবন বড় না চাকরি বড়, এই খারাপ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে আপনি অফিসে আসছেন, করছেনটা কি? তো সে একটু ঘাবড়াই গেছে, ভাই আরেকজন বলতেছে খারাপ, আসলে কি অবস্থা? তো তার মধ্যে অলরেডি টেনশন শুরু হয়ে গেছে, আমি কি, তারপরও সে নিজে নিজে সান্ত্বনা দিছে যে না কই আমি তো ঠিকই আছি তো, না তারপর বুকটা যেমন একটু মাথা লাফাইতেছে না। তো ধরো এর মাঝখানে ধরো তার বস ডাকছে, বসের অফিসে গেছে, দেখি আরে ভাই কি করছেন আপনি, এই শরীর নিয়ে অফিসে আসছেন, বলতেন ছুটি দিয়ে দিতাম। তার এইবার শুরু হয়ে গেছে যে ভাই আমি তো তাইলে মনে আসলেই তো বুকটা কেমন ধরফর করতেছে। এবং এই এক্সপেরিমেন্টটা বলা হয় 5টা লেয়ার পর্যন্ত, মেজরিটি মানুষের ক্ষেত্রে, এক্সট্রাঅর্ডিনারি কিছু মানুষ বাদ দিলে মেজরিটি মানুষ 5 লেয়ার পর্যন্ত সহ্য করতে পারে না। 5ম লেয়ার এরকম যদি 5 জন পর পর তাকে সেম জিনিস বলে, যেটা ইভেন সত্যি না, সে আসলে সুস্থ মানুষ, বাট তারে যদি বলে যে অসুস্থ অসুস্থ এবং সে যদি বিশ্বাস করে ফেলে, সে অসুস্থ হয়ে যায়, লিটারেল অসুস্থ হয়ে যায়। মানে তার ওই বুক ধরফর শুরু হয়ে যাবে বা কিছু একটা, মানে দেখবা যে সে হয়তো দাঁড়াইতে পারবে না, যে ভাই মানে সে অসুস্থ হয়ে যায়, সোজা কথা আর কি। কমপ্লিট মেন্টাল বিষয়, তার বিলিফ নাড়া দিয়ে বিলিফ চেঞ্জ করে দিয়েছে, ভাই তুমি অসুস্থ, অসুস্থ হয়ে গেছে। সো এই পুরো থিওরি আমাদের জন্য কেন জরুরি, যারা আমরা এখন ভর্তি পরীক্ষায় সামনে পরীক্ষা দিব না, হ্যাঁ যুদ্ধে নামছি। আমি বলতেছি যে 4টা সফটওয়্যারের কথা, 4টা সফটওয়্যারের 4টাই লাগবে, জাস্ট যে কোনো একটা নিয়ে বসে থাকলে হবে না, ভাই আমি খুব ডিটারমাইন্ড, ভাই চান্স পাবোই পাবো, হ্যাঁ পাইতেই হবে, আমাকে করতেই হবে, না এইটুকু দিয়ে হবে না, তার সাথে বলছি লেগে থাকতে হবে, কন্টিনিউয়াস মাথা কাটাতে হবে, লেগে থাকতে হবে, সাথে এখন বলতেছি কি তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ, তোমাকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে এইবার আসি এটার একটু সায়েন্টিফিক বিষয়, মানে এটার ভিতরের ব্যাখ্যায়। হ্যাঁ উদাহরণগুলা থেকে মোটামুটি বুঝছি যে বিশ্বাস জরুরি কেন। আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি যদি বিশ্বাস না করি তো নাই, সমস্যা কি, অ্যাবিলিটি আছে, পারবো না কেন, পারবা না কেন সেটার ব্যাখ্যাটা বোঝার একটু চেষ্টা করি। মানুষের ব্রেনে ওই যে প্রথম দিন বলেছিলাম 10,000 কোটি নিউরন আছে, 10,000 কোটি নিউরন। তো প্রত্যেকটা নিউরনকে মনে করো এক একটা সোলজার, শূন্য, তোমার একটা সেনাবাহিনী, সেনাবাহিনীতে সদস্য সংখ্যা কত, 10,000 কোটি, কারণ ওরাই তো সবকিছু কন্ট্রোল করতেছে, তাই না? ওখান থেকে সমস্ত থিঙ্কিং, তোমার থট প্রসেস, তোমার এই যে আমি হাত নাড়াচ্ছি কোথেকে কন্ট্রোল হচ্ছে, এখান থেকে। ওকে, সো তোমরা যদি এই মুভি দেখছো না যে পুরোনো দিনের যুদ্ধ, এই সম্মুখ যুদ্ধ, তোমার এই যে কি হয়, মাঠের এই পাশে সৈন্যবাহিনী থাকে, ওই পাশে সৈন্যবাহিনী থাকে, খেয়াল করবা যে সেনাপতি তখন যুদ্ধের আগে কি করে, সেনাপতি তখন এই ঘোড়া নিয়ে বা হেঁটে হেঁটে ওই সৈন্যবাহিনীর সামনে দিয়ে যায় আসে, আর হচ্ছে বক্তৃতা দেয়, রক্ত গরম করে, দেখছো কিনা? এই সব বক্তৃতা ভাই আমরা এই সেই না বলে রক্ত গরম করে, করার পরে তারপর বলে ভাই আক্রমণ। তো ধরা যাক যে আমি এরকম যুদ্ধে গেছি, সেনাপতি আমি, আমার পিছনে আমার বিশাল সৈন্যবাহিনী, সৈন্যবাহিনীকে আমি বক্তৃতা দিচ্ছি যে ভাই সব আমরা আজকে গরু হারবো, চলো ভাই আক্রমণ। তো যদি আমি বলি যে আমরা আজকে গরু হারবো, চলো ভাই আক্রমণ, তাহলে আমি না হয় আক্রমণে চলে গেলাম, আমার সেনাবাহিনী কি করবে? বাড়ি চলে যাবে না? আমার দু একটা ভক্ত থাকলে থাকতে পারে যে মরল উস্তাদের সাথেই মরুমো, বাট মেজরিটি কি করবে, ময়দান ছেড়ে বাড়ি চলে যাবে। এটা যদি বুঝে থাকো তাহলে এখন বুঝবা কেন তুমি যদি বিলিভ না করো যে তুমি পারবা, তাহলে সমস্যাটা কেন তৈরি হবে। কারণ তুমি যখন বলতেছো ভাই আমি পারবো না, আমার দিয়ে তো মনে হয় হবে না,
তো তুমি তোমার সেনাপতি, তোমার সৈন্যবাহিনী এখানে, তুমি তাদেরকে কি মেসেজ পাঠাইলা? আমি তো পারবো না। এইটা যদি শুনে তাহলে ওরা যুদ্ধে নামবে? ভেরি সিম্পল রিজন, ওরা যুদ্ধে নামবে না। দ্যাটস ওয়াই তুমি লুজ করবা, কারণ তোমার সেনাবাহিনী অ্যাক্টিভেটেড হয় নাই। তুমি ওদেরকে ডিমোরালাইজ করে দিছো, তুমি ওদেরকে মেসেজ পাঠাই দিছো এটা আমরা পারবো না, তাও একটু চেষ্টা করি, হবে না? ধরো অনেক স্টুডেন্ট এরকম আসে যে একটা অঙ্ক নিয়ে, ভাই এটা করে দেন। তা আমি বললাম ধরো এটা তো তুমিই পারবা, ট্রাই করো। ভাই এটা পারবো না। আরে চেষ্টা করো না, পারবা। তারপর ও যায় কিছুক্ষণ, ধরো চেষ্টাও করে, তারপর যখন ও পারে না, ওর মন খারাপ না হয়, ওটা ও খুশি হয়ে যায়। মন কেন? ওর প্রেডিকশন মিলছে। ভাই বলছিলাম না যে হ্যাঁ, ও খুশি যে ভাই দেখছেন আমার কথা মিলছে, আমি বলছিলাম না যে আমি পারবো না। এই যে কেস গুলা হয়, যে স্টুডেন্টটা যায় ট্রাই করে এবং পারে না, মোস্ট অফ দ্য কেসেস যে তোমার কারণটা এইটা না যে ওর অ্যাবিলিটি ছিল না, কারণটা এইটা যে ওর বিলিভ ছিল না। ও যেহেতু বিলিভ করে নাই, তা হচ্ছে ভাই বলছে পারবো, ঠিক আছে চেষ্টা করি, বাট ওখানে বিলিভ করতেছে না আমি পারবো, তাহলে ওর নিউরন অ্যাক্টিভেটেড হবে? নিউরন ফায়ার করবে? নিউরন ফায়ার করবে না। আর নিউরন যদি ফায়ার না করে তার মানে কি তোমার ব্রেন কাজ করবে না? ব্রেন কাজ করবে না, সো রেজাল্ট আসবে না। এবং তুমি তখন তোমার বিশ্বাস আরো প্রগাঢ় হবে, ভাই দেখছেন আসলেই আমি পারি না। এটা কিন্তু মারাত্মক একটা লুপের মধ্যে তুমি আটকায় যাবা। সো তোমাকে বিলিভ করতে হবে, তুমি বিলিভ করলে তোমার নিউরন গুলা অ্যাক্টিভেটেড হবে, আদারওয়াইজ তোমার নিউরন অ্যাক্টিভেটেড হবে না। ইটস ভেরি সিম্পল। এবং আমি বিলিফ নিয়ে ভাবছি পরবর্তীতে একটা বড় লেকচার দিব, অ্যাটলিস্ট 1.5 ঘন্টার, এবং বিলিফের বায়োলজি নিয়ে আমি আরেকটু ইনডেপথে কথা বলবো, এবং বিলিফ কত স্ট্রং, ইভেন বিলিফ তোমার জেনেটিক কোডিংকে চেঞ্জ করে দিতে পারে। মানে যেগুলোকে আমরা বলি জেনেটিক, ভাই আমার মেজাজ খারাপ কারণ আমার বাপের মেজাজ খারাপ ছিল, জেনেটিক কিছু করার নাই, ইভেন দ্যাট ক্যান বি চেঞ্জ থ্রু ইয়োর বিলিফ। তো এটা নিয়ে আমার ইচ্ছা আছে একটু লম্বা একটা লেকচার দিব, কারণ আজকে তো আধা ঘন্টার মধ্যে খুব অল্পর মধ্যে যতটুকু বলা যায়। তো এখন তাহলে প্র্যাকটিক্যালি যে ঠিক আছে ভাই এখন থেকে বিলিফ না হয় করবো যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ, কিন্তু ভাই একটু পরে যে আবার মনে হয় যে ভাই আমার দিয়ে তো হবে না। তাহলে কি হবে না? সো কন্টিনিউয়াসলি কয়েকটা স্টেপের মধ্যে নাম্বার 1 স্টেপ হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে বলতে থাকবা, দরকার লাউডলি বলতে থাকবা, আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। আর যদি জোরে জোরে বিবরাইলে মানুষ মানে যে বিড়বিড় করে বলে যদি মানুষ আবার পাগল টাগল হয়ে গেছে কিনা, দরকার লাগলে মনে মনে বলো, বাট কন্টিনিউয়াসলি নিজেকে ফিট করো। এবং তুমি যেভাবে চিন্তা করলে তোমার বিলিফটা স্ট্রঙ্গার হয়, ওইভাবে চিন্তা করো যে আরেকজন মানুষের কি আছে যেটা আমার নাই। আরেকজনের যে 100 বিলিয়ন নিউরন আছে, 10,000 কোটি নিউরন আমার আছে, আমি কেন পারবো না? ওর হাত পা চোখ মুখ যা আছে আমার তাই আছে, আমি কেন পারবো না? তো তুমি ওই লজিক্যাল গ্রাউন্ড থেকে আসো এবং বারবার নিজেকে সাজেশন দাও। তো যখনই আবার শয়তান ভর করবে, বল আর দূর পারবি না বেটা, তুমি লাহাওলা ওয়ালা কথা বইলা শয়তান দূর করে দিয়া আবার বলো না ইনশাল্লাহ আমি পারবো, কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে বানাইছে। হ্যাঁ, আমি পারবো। এবং সেকেন্ড প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে যেসব লোক তোমাকে ডিমোরালাইজ করে, পারতপক্ষে তাদের থেকে দূরে থাকবা। আর যদি দূরে থাকা সম্ভব না হয়, ধরো যে ডিমোরালাইজ করতেছে বাপ মা, এবং মেজরিটি আমি দেখছি এই অংশটুকু প্যারেন্টসদের জন্য, যদি আমি জানি না আমার কথা নিশ্চয়ই প্যারেন্টসরা শুনতেছে না, তো তোমরা যদি প্যারেন্টসদেরকে একটু শেয়ার দাও, এই অংশটুকু তাদের জন্য একটু ফজিলত নিয়ে আসতে পারে। সেটা কি, আমরা আমাদের সোসাইটিতে আমরা দেখি যে সেই ছোটবেলা থেকে আমরা প্যারেন্টসরা মিলে, টিচাররা মিলে, সিনিয়ররা মিলে তোমাদেরকে বলতে থাকে কন্টিনিউয়াসলি, তুই একটা গাধা, তুই একটা গাধা, তুই একটা গাধা, তোর দিয়ে কিচ্ছু হবে না, তোর দিয়ে কিচ্ছু হবে না। তাহলে আমরা মানে অন্য বিলিফ তৈরি করতে না পারি, এই বিলিফ তোমাদের মধ্যে ঢুকাই দেয় যে ইয়েস আমরা গাধা, আমাদেরকে দিয়ে যে কিছু হবে না, এই বিশ্বাস আমাদের পাক্কা। তাহলে এখন দেখো, তোমার বাবা মা কি তোমার খারাপ চায়? ডেফিনেটলি না, বাট তারা সাইকোলজি জানে না, তারা এই জিনিসগুলো নিয়ে হয়তো ঘাটে নাই, বা তারা অনেক সময় মেজাজকে কন্ট্রোল করতে পারে না। সো আমার আর্নেট রিকোয়েস্ট টু দ্য প্যারেন্টস, এই অংশটুকু প্যারেন্টসদের জন্য আমার খুব খুব বড় রিকোয়েস্ট, আপনারা প্লিজ নিজের হাতে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেন না। সো তাহলে ও যখন পরীক্ষায় খারাপ করতেছে তখন আপনারা কি বলবেন? সিম্পল জিনিস বলবেন যে বাবা আমি জানি তুই পারবি, তুই চেষ্টা করতে থাক। আমি যদি বলি যে তুই গাধা, তুই পারবি না, এটা কি তার বেনিফিট নিয়ে আসবে? এটা কি তোমাদের বেনিফিট হবে? বেনিফিট নিয়ে আসবে না এটা, বরং তুমি যাও চেষ্টা করতে, তোমার বিলিফ নষ্ট হয়ে তোমার সেই চেষ্টাও চলে যাবে। আর প্রত্যেকটা প্যারেন্টস যদি তার ছেলে বা মেয়েকে ইভেন যদি সে বকাও দিতে চায়, বকাটা এইভাবে দিক যে আমি জানি তুই পারবি, তুই তাও চেষ্টা করিস না কেন। তাহলে দেখো এটা বকা, বাট কথাটা পজিটিভ, আমি জানি তুই পারবি, চেষ্টা কেন করিস না? ঠিক আছে, তো তুমিও জানো তুমি পারবা।
অনেক সময় মাঝে মাঝে তোমার মধ্যে এরকম পপ আপ করে যে না মনে তো হয় পারবো। আর তুমি যে পারবা তার একটা সহজ এক্সাম্পল কি, পরীক্ষার আগের রাত। যাদের এখনো কনফিডেন্স তৈরি হয় নাই তাদের জন্য আমি এখন কনফিডেন্সের জন্য এটা একটা বুস্টার। পরীক্ষার আগের রাতের কথা চিন্তা করো, সেদিন তো তুমি সুপারম্যান। 1 মাসের পড়া তুমি কি করবে, 1 রাতে করে ফেলতেছো। সেটা কি তুমি না, নাকি অন্য কেউ? আল্লাহ কি তোমাকে আরেক সেট ব্রেন দিছে যেটা তুমি শেলফে রাখা দাও, পরীক্ষার আগের রাতে এই ব্রেন খুলে ওই ব্রেন লাগাই ফেলো আর তুমি সুপারম্যান হয়ে যাও? ইজ ইট লাইক দ্যাট? তাহলে সেটা তো তুমি, তাহলে সেই তুমি যদি সেদিন পারো আজকে পারতেছো না, তার মানে সমস্যাটা তোমার অ্যাবিলিটির না, সমস্যাটা অন্য জায়গায়, তোমার বিলিফের, তোমার সিরিয়াসনেস, ল্যাক অফ সিরিয়াসনেস বা অন্য কিছু। অ্যাবিলিটির সমস্যা ডেফিনেটলি না। এটা কিন্তু কোনোভাবে বিশ্বাসযোগ্য না। বিকজ শুধু এইটুকু মাথায় রাখো, পরীক্ষার আগের রাতের পড়া কে পড়ে? তুমি পড়ো। তাহলে সেইভাবে অন্যান্য দিন পড়ো। ভাই অন্যান্য দিন তো সেই ইয়েটা আসে না, সেটার জন্য তুমি তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করো। বাট অ্যাবিলিটির সমস্যা না। ইভেন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরো যে আমরা জানি যে এই যে দেশলাইয়ের যে বারুদ, ওর মধ্যে আগুন আছে না, 1 বার বা 2 বার ঘষা দিলে কি হয়? আগুন জ্বলে ওঠে। তো আমরা বিলিভ করি বারুদের মধ্যে আগুন আছে। বাট 2টা কাঠ যদি নাও, শুকনো কাঠ, ঘষা দিলা 2 বার, আগুন জ্বলবে? বাট দেখো আদিম মানুষ কি কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতো না? বা যে বনের মধ্যে দাবানল যে হয়, দাবানল কিভাবে হয়? কাঠে কাঠে ঘষা দেখি। বাট সেটা কি 2 ঘষাতে হয়? অনেকবার। তো কারো আগুন হচ্ছে বারুদের আগুন, কারো আগুন হচ্ছে কাঠের আগুন। কোনোটা একদম ফস করে জ্বলে যায়, কোনোটা তো জ্বলতে একটু সময় নেয়। তো তাহলে দেখো তোমার কোনো ফ্রেন্ড হয়তো 2 বারে বুঝে গেছে, 1 বারে বুঝে গেছে, তুমি 1 বারে পারো নাই। বাট তোমার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই, বরং তোমার ইন্সপায়ার্ড হওয়ার একটা কারণ আছে। কারণটা কি? বারুদের আগুন খুব সহজেই জ্বলে, আবার নিভেও যায় খুব সহজে। কাঠের আগুন সহজে জ্বলে না, বাট একবার যদি জ্বলে সহজে নিবে না। ঠিক আছে? তুমি হয়তো কাঠের আগুন, জাস্ট তুমি বিশ্বাস করতেছো না। বিশ্বাস না করলে সমস্যা কি? দাবানল যেহেতু 2 বার ঘষায় হবে না, এনাফ বার ঘষতে হবে। এখন কাঠের যদি সে বিলিফ না থাকে, ওই 5 বার ঘষার পর বলবে ভাই আমার দিয়ে হবে না, লেট মি কুইট। আর তুমি যদি বিলিভ করতে পারো না আমাকে দিয়ে হবে, এখনো হয় নাই, তার মানে আমি কাঠ, আমার আরেকটু সময় লাগবে, বাট লেট মি ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই। ঠিক আছে? তাহলে আমি ডেফিনেটলি করবো, ডেফিনেটলি আমাকে দিয়ে হবে। পরীক্ষার আগের রাতে আমি যেহেতু পড়ি, সো সেরকম ভাবে পড়লে আমি পারবো। ঠিক আছে? সো আর প্যারেন্টসদের কে একটু অফেন্সিভ কথা বলছি, আপনারা আবার কিছু মনে করেন না, ফান মুডে বলছি, বাট লেট আস ট্রাই। এবং তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের জন্য নিজেরা এই কাজটা করবা। প্রত্যেক দিন বাকি ফ্রেন্ডদেরকে বলবা তুই পারবি, তোরে দিয়ে হবে। তুমি বলবা, ওকে বলাবা। আর তুমি ওকে জোর করে বলাইতে হবে না, তুমি বলতে শুরু করলো ও না দোস্ত তুইও পারবি। ঠিক আছে না? ঠিক আছে। তা এখন ধরো তোমাকে বাকিরা ডিমোরালাইজ করতেছে, সেই মানুষের সংখ্যা কত হইতে পারে? তোমার আব্বু আম্মু ডিমোরালাইজ করতেছে, এই তোরে দিয়ে কিচ্ছু হবে না। 2-1 ফ্রেন্ড, তোমার বড় ভাই ডিমোরালাইজ। হয় ধরা যাক 10 জন মানুষ তোমাকে প্রত্যেকদিন ডিমোটিভেট করে, আর তুমি টার্গেট করো প্রত্যেকদিন 50টা ফ্রেন্ডকে বলবো দোস্ত তোরে দেওয়া হবে, আমার মনে হচ্ছে তোরে দেওয়া হবে। 50 জন লোককে যদি তুমি এটা বলো, প্রথম কথা এটা বলার মাধ্যমে তোমার নিজের মধ্যে বিলিভ ওদের হবে, আমারও হবে। আর ওদেরকে বললে ওরাও একটা দায়িত্ব ফিল করবে যে না ও আমাকে একটু ইন্সপায়ার করছে। এবং এই যে তুমি 50টা মানুষকে যদি দিনে, 50টা না পারো 10টা মানুষকে দিনে যদি বলো তোরে দিয়ে হবে, তুই পারবি তুই পারবি তুই পারবি, তো এর মাধ্যমে ওর উপকার হবে না? সেটা কি তোমার সওয়াবের কাজ না? তো তুমি যদি একটা সওয়াবের কাজ করো, তো ইন এনি কেস ইটস গুড, তাই না? ইটস গুড। সো বিশ্বাসটা খুব জরুরি। তোমাকে বিশ্বাস করতে হবে আমি পারবো ইনশাল্লাহ। এবং হচ্ছে সেই বিশ্বাস নিয়ে সফটওয়্যার 3টা বলে ফেলছি, আর একটা বলতে হবে পরে। সো একটা সফটওয়্যার দিয়ে কিন্তু হবে না, সফটওয়্যার কিন্তু 4টা লাগবে। তোমার লিগেও থাকা লাগবে, তোমার বিশ্বাসও থাকা লাগবে, তোমাকে ডিটারমাইন্ড হইতে হবে, আর লাস্ট আরেকটা আছে যেটা, সেটা পরে বলবো। দেন এই কম্বিনেশন তোমাকে সাকসেস এনে দেবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ অসাধারণ করে বানাইছেন, বাট পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ লাইফে অসাধারণ কিছু হয় না এবং অসাধারণ কিছু করে না। তার প্রথম কারণ হচ্ছে তারা বিশ্বাসই করে নাই তাকে অসাধারণ করে বানানো হয়েছিল। প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে বানানো হয়েছে, প্রত্যেকটা মানুষ। বাট সবাই একভাবে অসাধারণ, এক একজন এক একভাবে অসাধারণ। বাট তাদের মেজরিটি অসাধারণ কিছু হচ্ছে না, করছে না। তার প্রথম কারণ তারা বিশ্বাসই করতে পারে নাই তারা অসাধারণ। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি হবে তোমরা অসাধারণ, এবং তোমরা অসাধারণ কিছু একটা এই পৃথিবীকে দিবা। সবাইকে